চলো। দাদুর সাথে দেখা করে আসি। বড়রা আসো আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ এক্সাইটিং ব্লগ। আর সেদিন ছিল 10ই সেপ্টেম্বর। তো আমি আর মা যাচ্ছিলাম বিকেলবেলা মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠান ছিল, আর সেটা হচ্ছে রাধা অষ্টমী। আর মামার বাড়িতে রাধা অষ্টমীটা অনেক বড় করে হয়, আর এই দুটো দিন যে কত আনন্দ হয়, কত মজা হয়, তো সেটা তো বলারই বাইরে। আর রাধা অষ্টমী ছিল 11 তারিখ, আর আমরা গেছিলাম হচ্ছে 10 তারিখে, কারণ তার আগের দিন থেকেই গোপাল স্নান, আরও ঠাকুরের অনেক কিছুই থাকে টুকটাক, তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো এদিকে তো আমি আর মা চলে এসেছিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার মামার বাড়ি থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্সে না। তারপর তো মা বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখি বড় মামিরা এদিকে সবজি আমানি করা শুরুই করে দিয়েছে। তো এই তো সবে শুধু কচু, এরপর যে কত কত সবজি আছে যেগুলোকে আমানি করতে হয়। আর এদিকে মা মাসিরা সবাই একসঙ্গে বসে গল্প করে আর সবজি আমানি করে। তো আমার তো সেটা ভীষণই ভালো লাগে। একদিকে অনেক দিনের জমে থাকা গল্প কমপ্লিট হয়ে যায়, আর এদিকে সবজি আমানি করাও হয়ে যায়। আর আমি তো পাশে বসে বসে বেশ সেগুলোকে এনজয় করি, আর টুকটাক মাদের সাথে হাতেও করে দিই। আর এদিকে তো গোসাই মারা চলে এসেছিলো। গোসাই মারা হচ্ছে আমার দাদুদের, আমার মাদের গুরুদেব। তো এনারা শান্তিপুরে থাকে, তো ওরা ওখান থেকেই আসে, আর ওনারাই গোপু আর রাধাকৃষ্ণকে ওনারাই ভোগ দেয়। আর এদিকে তো আলাদা করে সবজি কাটা হচ্ছিল, কারণ গোসাই মারা যেহেতু কারোর হাতে খায় না, তো ওনাদের রান্নাটা ওনারাই করবেন। আর সেজন্যে আমরাও একটুখানি ওক পেতে বসে থাকি যে আমরাও যাতে একটুখানি ভাগে পাই, তাই একটুখানি ধরেই করা হয়। আর এই জন্যে রাতেরবেলা আরও কীর্তনেরও লোক আসে, তারাও খায়। আর এই বড় মাদের রান্না যে এত অতুলনীয় স্বাদের হয় তা তো বলারই বাইরে, জাস্ট মুখে লেগে থাকার মতো। জানি না কিভাবে হয়, না টেস্ট করে না কিছু, সব কিছু আন্দাজ মতো দেয়, তারপরেও এত টেস্ট হয়। তো আমরা তো বিশেষ করে আমি তো মানে ওক পেতে থাকি যে বড় মারা আসবে কবে, আর কবে এরকম এত সুন্দর সুন্দর আমরা রান্না খেতে পারবো। আর রাধা অষ্টমীতে যে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, তার জন্য সব কিছুর আয়োজন ঘরেই করা হয়েছিল। এদিকে রাতে রান্না বান্না তো বড় মার ছেলে আরেকজন ওনাদের সাথেই এসেছিল, তো ওনারা দুজন মিলেই রাতের রান্নাটা করেছিল। আর এরপরে ছোট্ট একটা রিচুয়ালস আছে, তো সেটাও খুব সুন্দর, সেটা দেখ। তবু রাখো না, তবু ওই কমলাটা শুনি দাও না, এটা তো দরকার নেই। এখন কিন্তু বলবো না, দেখিয়ে দেবো না। 25 বছর ধরে বলে যাচ্ছি। ভুলে গেলে না, কেন ভুলবে, কিসের জন্য? যদি ইচ্ছা থাকে কেন ভুলবে? এই ভুলবে কেন? এই সাথী আজকে এ করে রাখো, এই যে আমি করে রাখছি হ্যাঁ হ্যাঁ না, আগেই তো বলেছি বলবো না। না ওই তো ভাই ভাই তো বলবে। একটু মায়া দেয় আছে না, বেশি করেন না, ফুলা তুলে আছে তো বাড়িতে চল না। এই সাইডে ও কাকা এখানে দিয়েছেন দক্ষিণে কিছু? তুমি যে পড়ে আছো আমি পিছন দিয়ে ওই থালা প্লেটটা সরাও, প্লেটটা সরাও। আগে সরানো দিবা। জয় জয় সাধু স্বামী ঠাই প্রেমানন্দে হরি হরি ও সবাই ধরো।
গোস্বামীকে হাতে দিয়ে ছেড়ে দাও। দামন বেরিয়েছে, সুন্দর আছে। জায়গা নেই, ওই কুমোটাও নাও। আর এই নিয়মটা হচ্ছে গোসাইরা যে কালকে যে সব কিছু যে করে মানে ভোগ দেবে যে, তো সেই সবের যে কাঁচা সামগ্রী সেগুলোই মানে আমরা সবাই মিলে মানে ভক্তরা মিলে তাদেরকে দিয়ে দিলাম। তারপর গোসাইমারা যেভাবে বলে দেবে যে সবজিগুলোকে আমানি করতে, তো সেইভাবেই সবাই করে। তো তা ওরা জানে করতে করতে, মা মাসি মামি এদের সবারই জানা হয়ে গেছে কিভাবে কি করতে লাগে না লাগে। তো এদিকে তো অনেক দিন পরে মিঠুর সঙ্গে দেখা হয়ে গেছে, তো ওকে আর বাইরে বার করছে না, কারণ বাইরে অনেক লোকজন এসছে, তাই জন্য ওকে ওর সঙ্গে একটু ঘরেই দেখা করে নিলাম। আর গুরুর নাম আর কিছুই যাবে না। তাই কালে কি বলছি শোনো, ওরে অসাইকারোরে অকুল পরিয়ারবে। আমাদের তো অপেক্ষার অবসান শেষ, প্রায় 1 বছর পর ঘুরে আবার গপুকে আমরা কোলে নিতে পারবো। তো 108টা তুলসী পাতা দিয়ে গপুকে স্নান গোসাইমারা করিয়ে দেয়, তারপর আমরা বাড়ির সবাই মিলে একে একে গপুকে স্নান করাই আর রাধাকৃষ্ণকেও স্নান করাই। তো তারপর তো গপুকে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমাদের কোলে দেয়। 1 বছর পর ওকে কোলে নিয়ে যে কী আনন্দটা যে হয় সেটা একদম বলে বোঝানোর মতো না। মনে হয় কেউ প্রত্যেক বছর মানে একটু একটু করে বাড়ছে, যে একটা বাচ্চাকে কোলে নিলে যেরকম ফিল হয়, তো আমাদের গপুকে নিলে কিন্তু সেরকমই ফিল হয়। আর এই সময়টা তো সবাই ভীষণ এক্সাইটেড থাকে যে গপুকে সবাই নিতে পারবে। যেমন বছর ঘুরে আমরা গপুকে নেওয়ার জন্য এক্সাইটেড হয়ে থাকি, তেমনভাবেই বাড়ির কিছু মানুষকেও আমরা খুব মিস করি, যেমন বড় দাদু, কাঠি দাদু, আমার দিদা, বিশেষ করে আমার দিদাকে। তো এই অনুষ্ঠান শুরু হওয়ার থেকে সব কিছু এই মন্দিরের মধ্যে বসে বসেই তিনি সব কিছু দেখতো, সব কিছু করতো। তো তাকেও ভীষণভাবে আমরা মিস করি। হয়তো উনি শারীরিকভাবে আমাদের সাথে উনি নেই, কিন্তু আমি জানি তার প্রেজেন্সটা সবসময় আমাদের সাথে রয়েছে, তো সেটা আমি সবসময় ফিলও করি। এখন মনে হয় যদি এই ব্লগিং চ্যানেলটা যদি আরও 2-4 বছর আগ থেকে যদি শুরু করতে পারতাম, তাহলে হয়তো মানুষগুলোকে ধরে রাখতে পারতাম। হ্যাঁ, হয়তো কাঠি দাদু আর বড় দাদুকে হয়তো ধরে রাখতে পারতাম না, কারণ তারাও অনেক বছর আগেই গত হয়ে গেছে, কিন্তু আমার দিদাকে তো ধরে রাখতে পারতাম স্মৃতির মধ্যে দিয়ে। তো যাই হোক, এদিকে গোপাল স্নান সবাই সেরে নিচ্ছিল, কারণ অনেক রাতও হয়ে যাচ্ছিল। আর এই কীর্তনটা হয় রাধার জন্ম যে টাইমটাতে হয়েছিল, তো সেই টাইম অবধি এই কীর্তনটা হয়।
তারপর তো রাতেরবেলাও গোপালকে সেবা দিয়ে রাতে শুয়ে দিয়েছিল, আর কীর্তনও শেষ হয়ে গেছিলো। এইদিকে তো মামিরা সবাই প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল, আর এই রাতেরবেলার প্রসাদটা খেয়েছিলাম। তো আমি তো অল্প করে খেয়েছিলাম, কারণ গোসাই মাদের হাতের ওই সুস্বাদু খাবারটা খেতে হবে, তো তার জন্যই একটু খেয়েছিলাম। তো দেখা হবে কালকে নেক্সট পার্টে।